হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলে আমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমরা কিন্তু এর আগে আমাদের চ্যানেলে কিন্তু ফুড এসআইয়ের বিভিন্ন জিকে ক্লাস পেয়েছো এবং আমরা কিন্তু প্রচুর জিকে ক্লাস তোমাদেরকে করিয়েছি। প্রায় 750-র বেশি কিন্তু জিকে ক্লাস আমরা কিন্তু তোমাদের সাথে প্র্যাকটিস করেছি। আশা করি তোমরা প্র্যাকটিস করে অনেকটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা আপকামিং যে তোমাদের ফুড এসআই এক্সাম, যেটা আর মাত্র 3-4 দিন হাতে সময় আছে, তার ভিতরেই কিন্তু এক্সামটা এসে গেছে। আশা করি তোমাদের প্রিপারেশনটা ভালো হয়েছে। তো আজকে একটা অন্যরকম স্বাদের ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি এবং যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে 2019-এ জিকে প্রশ্ন কেমন এসেছিল, প্রিভিয়াস ইয়ার সলভ তোমাদের জন্য একদম সম্পূর্ণ, কিন্তু তোমাদের জন্য এ টু জেড, মানে একদম 1 দাগ থেকে 50 দাগ, 50টা কোশ্চেন তোমাদের জিকে থেকে আসে। তো 50টি কোশ্চেন একদম ধরে ধরে তোমাদেরকে কিন্তু জিকে প্র্যাকটিস করাবো, যেটা কিন্তু 2019-এ কিন্তু পরীক্ষায় এসেছিল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই পরীক্ষা যদি তুমি এবার 2024-এ দিয়ে থাকো ফুড এসআই দিতে দিতে যদি চাও, অবশ্যই এই ভিডিওটা কিন্তু একবার দেখে যাবে, যাতে করে তুমি কেমন টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে এবং কেমনভাবে অ্যান্সারিং করতে হয় এই ব্যাপারটা যাতে বুঝতে পাও। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করছি। প্রথমে ভিডিওটা লাইক করে দাও এবং নিশ্চয়ই তোমার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবে যারা কিন্তু ফুড এসআই এবার পরীক্ষাটা দিচ্ছে। আরেকটা কথা বলে রাখছি, ফুড এসআই অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু এবার একটা সমস্যা দেখা দিয়েছে, যে অ্যাডমিট কার্ডে তোমরা যখন প্রিন্ট করছো তখন প্রিন্টের একদম নিচে কিন্তু সিগনেচার আসছে না। এই ব্যাপারে যদি তোমরা ডিটেলসে জানতে চাও বা সিগনেচার না আসলে কী করবে, অবশ্যই কিন্তু সিগনেচার না আসলে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে না। তো তার সলিউশন এবং কী করতে হবে, কী কী করণীয়, তার জন্য কিন্তু ভিডিও একটা আমি বানিয়ে দিয়েছি। ভিডিওটা কিন্তু তোমরা ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে, ভিডিওটি কিন্তু অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? এই ভিডিওর আগে কিন্তু ওই ভিডিওটা দেওয়া আছে, মানে আমাদের চ্যানেল ভিজিট করলে বুঝতে পারবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করছি। প্রথমে দেখো, ফুড এসআই 2019-এর যে জিকে কোশ্চেনটা এসেছিলো, সেখানে জিকে কোশ্চেনের পেপারে দেখো এক পাশে তোমার ইংলিশ, এক পাশে তোমার বাংলা ভার্সন থাকছে। সুতরাং যারা ইংলিশে প্র্যাকটিস করেছো বা ইংরেজিতে তোমরা পরীক্ষাগুলো দাও, ইংরেজি টার্মগুলোর সাথে তুমি বেশি পরিচিত, তারাও কিন্তু ইংরেজিতে ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এবং যারা বাঙালি বা বাংলায় পরীক্ষা দাও, তারাও কিন্তু ইজিলি দিতে পারবে। তাহলে একইভাবে কিন্তু তোমার পেপারের এক পাশে ইংলিশ থাকছে, এক পাশে বাংলা থাকছে, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তো আমরা বাংলাটাকেই ধরে নিয়ে এগোবো। তোমরা যদি কেউ ইংলিশে প্র্যাকটিস করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই নিশ্চয়ই, যদি এর উত্তর যদি 1-এর হয়, তাহলে নিশ্চয়ই ইংলিশের ক্ষেত্রে 1-এর হবে। তোমরা কিন্তু সেভাবে কোশ্চেনগুলো মিলিয়ে নেবে, ঠিক আছে? তো চলো আমরা বাংলা হিসেবে প্র্যাকটিস করি। তো দেখো, প্রথম প্রশ্ন দিয়েছে, কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল। অপশান দিয়েছে 4টে। আমি কিন্তু তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি, তোমরা কিন্তু কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তোমার যদি মনে হয় 1-এর বি উত্তর, তাহলে কিন্তু তুমি 1 দাগ দিয়ে বি লিখে কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? তোমাদের উত্তর কিন্তু আমি অবশ্যই দেখবো এবং তোমরা বেশিরভাগ সময় রিকোয়েস্ট করে থাকো যে না, অপশানগুলো হাইলাইট না করতে বা উত্তরগুলো হাইলাইট না করতে, যাতে তোমরা বুঝতে পাও। তো প্রথম উত্তর দিয়েছে, কংগ্রেস শব্দটি প্রথম প্রাপ্ত হয়েছিল কোথা থেকে? অপশান দেখে নিই, উত্তর আমেরিকা থেকে, আইরিশ ইতিহাস থেকে, ব্রিটিশ কমনওয়েলথ থেকে, নাকি আমেরিকান সংসদ থেকে। তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি ভিডিওটা ডিলে করবো না, অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে উত্তরগুলো বলে দেবো। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কিন্তু 1-এর এ, উত্তর আমেরিকার ইতিহাস থেকে কিন্তু কংগ্রেস শব্দটি কিন্তু নেওয়া হয়েছিল। সেকেন্ড কোশ্চেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হল একটি কি? মানবাধিকার গ্রুপ, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মোকাবিলার সম্মিলিত জাতিপুঞ্জ সংস্থা, নাকি ক্রোয়েশিয়া শরণার্থী শিবির, নাকি বিশ্ব ব্যাংকের শাখা? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি? তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। তো এর সঠিক উত্তর কী হবে আমি জানিয়ে দিচ্ছি। সঠিক উত্তর কিন্তু হবে বিশ্বব্যাপী সন্ত্রাস মোকাবিলার সম্মিলিত জাতিপুঞ্জ সংস্থা, কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নেক্সট কোশ্চেন কী বলেছে, ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? ভারত রত্ন কাদের দেওয়া হয়? যারা ভারত রত্ন, মানে বুঝতে পারছো, ভারতের রত্ন, ভারতের একজন বিখ্যাত মানুষ যে হবে বা সেই সম্মানে যারা পৌঁছাবে, অবশ্যই ভারতরত্ন ভারতের সবথেকে বড় পুরস্কার বা বড় সম্মান বলতে পারো। তো ভারতীয় নাগরিক নন অথচ কিন্তু ভারতরত্ন পেয়েছেন কে? অপশানগুলো আমরা একে একে দেখে নেব। নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিঙ্কন, খান আব্দুল গফ্ফর খান, নাকি মাদার টেরেসা? কে ভারতীয় না হয়েও ভারত রত্ন পেয়েছেন? তোমরা অবশ্যই কিন্তু, এটা কিন্তু ইন্টারেস্টিং কোশ্চেন এবং দেখেছো কেমন আনকমন কোশ্চেনও কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। সঠিক উত্তর কিন্তু তোমরা কমেন্টে জানানোর চেষ্টা করবে। তো সঠিক উত্তর কী হবে? খান আব্দুল গফ্ফর খান, তিনি কিন্তু ভারতীয় নাগরিক ছিলেন না, তবুও কিন্তু তিনি ভারত রত্ন পেয়েছিলেন। পরবর্তী 4 দাগের কোশ্চেন দেখো, বলেছে পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে, কোন পুরস্কার কাদেরকে দেওয়া হয়? স্ট্যাটিকের একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক, সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা কিন্তু দিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে, সাহিত্য সাংবাদিকতার ক্ষেত্রে, আন্তর্জাতিক বোঝাপড়া, নাকি পরিবেশবিদ্যা? কোন টপিকের উপরে পুলিৎজার পুরস্কারটা কিন্তু দেওয়া হয়? আশা করি তোমরা উত্তরটা যদি জেনে থাকো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে দিয়েছো। ভিডিওটা পজ করে কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট করলে তোমাদের মানে তোমরা উত্তরটা ঠিক দিচ্ছ কিনা সেটা কিন্তু জানতে পারবো। উত্তর ভুল হলে অবশ্যই তো আমি উত্তর বলে দিচ্ছি, সেক্ষেত্রে তো তোমাদের জানা হয়ে যাচ্ছে না।
তো পুলিৎজার পুরস্কার কিন্তু দেওয়া হয় সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে, কিন্তু এই পুলিৎজার পুরস্কারটা কিন্তু দেওয়া হয়ে থাকে। পরবর্তী 5 দাগের কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান হয়েছিল কত সালে? ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান হয়েছিল কত সালে? অপশান দিয়েছে 1886, 1892, 1896, 1904। তোমাদের যেটা গেস করে মনে হচ্ছে বা যেটা তোমাদের সঠিক উত্তর মনে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যে কত সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল। ঠিক আছে, তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি, মানে 1896 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম বন্দে মাতরম গান কিন্তু গাওয়া হয়েছিল। ঠিক তার এপাশে কিন্তু ইংলিশ টার্মে কিন্তু কোশ্চেনটা দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, তারপরে দেখো 6 দাগ, মাউন্ট এভারেস্টে ওরা প্রথম মহিলা ছিলেন। প্রথম মহিলা, প্রথম পুরুষ, প্রথম তোমার মহিলা, এই সব টপিক থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। ঠিক আছে, তো এই টপিকটা কিন্তু স্ট্যাটিকের একটা পার্ট, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, যারা আমাদের পেইড স্টুডেন্ট বা পেইড আমাদের ক্লাসে জয়েন করেছো তাদেরকে বলছি স্ট্যাটিকে কিন্তু এই টপিকগুলো তোমাদের ধরে ধরে করানো আছে, তোমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু দেখে যাবে। তো অপশান আমরা দেখে নিচ্ছি, আরতি শাহ, আশা আগরওয়াল, বাচেন দীপাল নাকি রীতা ফারিয়া। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হবে অপশান সি। অপশান সি, বাচেন দীপাল ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি কিন্তু প্রথম মহিলা যিনি কিন্তু মাউন্ট এভারেস্টে উঠেছিলেন। 7 দাগের কোশ্চেন, ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে কোন শিল্পে? টেক্সটাইল শিল্পে, লৌহ ইস্পাত শিল্পে, পেট্রোকেমিক্যাল শিল্পে নাকি অটোমোবাইল শিল্পে? কোন শিল্পে ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছেন? তো তোমাদের যেটা অপশান মনে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই অপশানটা কিন্তু কমেন্ট করে দেবে। তো এর সঠিক উত্তর কী হবে আমি তোমাদের সঠিক উত্তর জানিয়ে দিচ্ছি, টেক্সটাইল শিল্পে। টেক্সটাইল শিল্পে কিন্তু ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক কিন্তু নিযুক্ত রয়েছেন। 8 দাগের কোশ্চেন, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত? জাতিসংঘের কোন অংশটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত? অপশান দেখে নিচ্ছি, সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক আদালত নাকি ট্রাস্টি কাউন্সিল? কোন অংশটি বা কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে পরিচিত আছে? তোমরা যারা উত্তরটা পারবে তারা কিন্তু, আশা করি তোমরা যারা প্রিপারেশন নিয়েছো তারা কিন্তু এইসব উত্তরগুলো দিতে পারা উচিত তোমাদের। তো সঠিক উত্তর কী হবে? সাধারণ পরিষদ ইজ দ্য রাইট অ্যান্সার। জাতিসংঘের সাধারণ পরিষদকে কিন্তু বিশ্ব সংসদ হিসেবে কিন্তু বিবেচিত করা হয়। মাই লাইফ কার আত্মজীবনী? আত্মজীবনীমূলক প্রশ্ন কিন্তু পরীক্ষায় একটা আসবেই আসবে, সুতরাং তোমরা কিন্তু যারা এখনও পড়োনি এই টপিকগুলো তোমরা কিন্তু অবশ্যই পড়ে যাবে। মাই লাইফ কার আত্মজীবনী? ডক্টর এপিজে আব্দুল কালাম, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বিল ক্লিন্টন নাকি হিলারি ক্লিন্টন? কার আত্মজীবনী মাই লাইফ? তোমরা যারা উত্তরটা জানো আমি একটু সময় দেবো, তোমরা কিন্তু তার মধ্যে কিন্তু উত্তরটা দেওয়ার চেষ্টা করবে, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর একটা কথা তোমাদেরকে বলছি, এটা তোমাদের 2019-এর কোশ্চেন পেপার তোমাদেরকে করাচ্ছি। এর আগেও অনেকবার কিন্তু ফুড এসে পরীক্ষা হয়েছে, 14 একবার হয়েছে, 12 একবার হয়েছে। তো তোমরা যদি চাও যে সেই সব ইয়ারেরও আমরা প্রিভিয়াস ইয়ার এই 1-2 দিনের মধ্যে আমরা করে দিই, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে 2014 প্রিভিয়াস ইয়ার করাতে কমেন্ট করবে, এবং সেটা আমরা চেষ্টা করবো তোমাদের সাথে সম্পূর্ণ লাইভ করাতে, যাতে তোমাদের প্র্যাকটিসটা ভালো হয়। ঠিক আছে, তবে তার জন্য কিন্তু কমেন্ট করতে হবে, ভরে ভরে কমেন্ট করো। তোমাদের সাপোর্ট পেলেই কিন্তু আমরা আরও ক্লাস করতে বা আরও ক্লাস তোমাদেরকে দিতে বা হেল্প করতে কিন্তু আমরা এগিয়ে যাব। ঠিক আছে, আর যে তোমাদের সিরিজটা চলছিল জিকে সিরিজটা, আর হাতে বেশি দিন সময় নেই, সুতরাং যদি আবার ওই সিরিজটা চালাতে যায় তাহলে কিন্তু অনেকটা টাইম চলে যাবে। তোমরা যদি চাও ওই পিডিএফগুলো আমাদের থেকে নিয়ে পড়তে, তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ওই পিডিএফগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, তো নেক্সট দেখো কী বলেছে, মাই লাইফ কার আত্মজীবনী? ঠিক আছে, তো সঠিক উত্তর কী হবে? বিল ক্লিন্টনের আত্মজীবনী কিন্তু মাই লাইফ। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন 10 দাগ, গ্রামীণ ও শহর এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত? গ্রামীণ ও শহর এলাকার পরিকল্পনা কমিশন দ্বারা বলেছে সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত? অপশান দিয়েছে 2400 থেকে 2100, 2100 থেকে 2400, 2400 থেকে 2200 নাকি 2100 থেকে 2200। তোমাদের যেটা তোমরা জানো বা সঠিক উত্তর মনে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সঠিক উত্তর কী হবে আমি জানিয়ে দিচ্ছি, সঠিক উত্তর কিন্তু হবে অপশান এ, 2400 থেকে 2100 কিন্তু প্রয়োজনীয় ক্যালোরি কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, পরবর্তী 11 দাগ, কোন লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল? প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল কত তারিখে? মে 1968, মে 1980, জুলাই 1982, জুন 1985। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান এ, মে 1968। এই সালে কিন্তু প্রথম লোকপাল বিল কিন্তু উপস্থাপন করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি?
কানাড়া ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। কোনটি প্রথম ভারতের মানে সম্পূর্ণ ভারতীয় ব্যাংক, কোনটি? অপশান তোমরা কিন্তু অবশ্যই উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করবে। সঠিক উত্তর কী হবে? অপশান বি, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক। পরবর্তী, শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কারের সঙ্গে যুক্ত কোন বিভাগ? স্পোর্টস বিভাগ, বিজ্ঞান বিভাগ, কৃষি বিভাগ নাকি চলচ্চিত্র বিভাগ? কোন বিভাগ শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কারের সাথে যুক্ত? আশা করি তোমরা যারা উত্তরটা জানো উত্তরটা এতক্ষণে কমেন্টে জানিয়ে দিয়েছো। সঠিক উত্তর কী হবে? বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সঙ্গে কিন্তু শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কার কিন্তু যুক্ত। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন? কোন বই কার লেখা, মানে কোন গ্রন্থ কার লেখা? এখান থেকে কিন্তু ভীষণ একটা কোশ্চেন কিন্তু আসে, তো তোমরা কিন্তু এই টপিকটাও ভালো করে পড়ে যাবে। তো সঠিক উত্তর কী হবে? স্টিফেন হকিং। তিনি কিন্তু এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই গ্রন্থটি কিন্তু লিখেছেন। কে? স্টিফেন হকিং। 15 কোশ্চেন, বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল কোনটি? বিশ্বের বৃহত্তম হ্যান্ডমেড বা মানুষের তৈরি খাল বলতে পারো, ম্যানমেড খাল বলতে পারো। রাইন খাল, পানামা খাল, সুয়েজ খাল, এগুলির কোনটি নয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে জানো যে সুয়েজ খাল, এটা কিন্তু মানুষের তৈরি খাল। এই খালটা কিন্তু ছিল না মানুষ নির্মিত, মানে মানুষ বা মানুষ বলতে কি এখানে মানুষ হাত দিয়ে করেছে তা না, মানে মানুষের নিজের ইচ্ছায় কিন্তু ওই খালটা তৈরি করেছে, কোনো প্রাকৃতিক কারণে কিন্তু ওই খালটা তৈরি হয়নি। সুফি শব্দ এসেছে কোথা থেকে? এক ধরনের কবিতা থেকে, এক ধরনের পোশাক থেকে, এক ধরনের ভাষা থেকে, নাকি এক জায়গার নাম থেকে? সুফি শব্দটি এসেছে কোথা থেকে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে অপশান বি, এক ধরনের পোশাক থেকে কিন্তু এই যে সুফি কথাটি কিন্তু এসেছে। পরবর্তী কোশ্চেন, ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ এটি সূর্যের নিকটতম, এতে আধানযুক্ত কণা রয়েছে, এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়, নাকি এর মধ্যে তাপ উৎপন্ন হয়? কোনটি সঠিক বলো? ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবথেকে উষ্ণতম, আমরা জানি উষ্ণতম স্তর, কিন্তু কেন? এর মধ্যে থেকে কোনটা তোমাদের সঠিক উত্তর মনে হচ্ছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো দেখো, পৃথিবী পৃষ্ঠ দ্বারা কিন্তু উত্তপ্ত হয়, কারণ পৃথিবীতে সূর্যরশ্মি আসে এবং সেই সূর্যরশ্মি কিন্তু পৃথিবীর ভূমিভাগ সহকে তার পারিপার্শ্বিক যে পরিবেশ বা পারিপার্শ্বিক যে বায়ুমণ্ডল সেটাকেও কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু উষ্ণতা প্রদান করে। সুতরাং ট্রোপোস্ফিয়ার কিন্তু সেই কারণেই কিন্তু পৃথিবীর যে ভূমি যেহেতু গরম হচ্ছে সেই কারণেই কিন্তু ট্রোপোস্ফিয়ার কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। 18 দাগ, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষায় কিন্তু এসেছে। এই যে কে নির্মাণ করেন, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, এখান থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন আসে। আগের বার এসেছিল সাঁচি স্তূপ কে নির্মাণ করেন, এবার একটা অন্য আসতে পারে যে এই স্থাপত্য কে নির্মাণ করেন। সুতরাং টপিকটা সেম, কোশ্চেনগুলো কিন্তু আলাদা হচ্ছে। সুতরাং এইভাবে কিন্তু আমরা লক্ষ্য করলে কিন্তু ফুডেসের প্যাটার্নটাও কিন্তু ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। তো সঠিক উত্তর কী হবে? আমরা প্রত্যেকে জানি সম্রাট অশোক, তিনি কিন্তু সাঁচি স্তূপ প্রতিষ্ঠা বা নির্মাণ করেছিলেন। কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রার প্রচলন করেন? ভারতে স্বর্ণমুদ্রার প্রচলন কারা করেন? কোন বংশ? শক, হুন, চোল নাকি ইন্দো গ্রিক? কোন বংশ প্রথম ভারতে স্বর্ণ মুদ্রার প্রচলন করেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের অপশান ডি, অর্থাৎ ইন্দো গ্রিক। তারা কিন্তু প্রথম ভারতের স্বর্ণ মুদ্রার প্রচলন কিন্তু করেছিলেন। আমাদের 20 দাগের কোশ্চেন কি বলেছে? ঘুমার লোকনৃত্য হলো কোন জায়গার লোকনৃত্য? দেখো, এই যে ড্যান্স ফর্ম কোন জায়গায় কোন নৃত্য সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অপশান দেখে নিচ্ছি, গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু। কোথাকার লোকনৃত্য? ঘুমার লোকনৃত্য। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর আশা করি তোমরা গেস করে ফেলেছো এবং কমেন্টও আশা করি উত্তরটা জানিয়ে ফেলেছো। অপশান সি, অর্থাৎ রাজস্থানের লোকনৃত্য কিন্তু ঘুমার। ঘুমার বলা হয় না, তো ঘুমার লোকনৃত্য কিন্তু রাজস্থানের। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাবো 21 দাগের। মন্ত্রী নির্বাচন হতে পারে লোকসভা, রাজ্যসভা আর আইনসভার বাইরে। কি বলেছে? কোডগুলির ব্যবহার করে কোনটি সঠিক? প্রথম অপশানে কী বলেছে? কেবলমাত্র এক দাগ সঠিক, মানে এই যে তোমায় বলেছে কেবলমাত্র এক, মানে কেবলমাত্র লোকসভা উত্তরটি সঠিক, নাকি কেবলমাত্র দুই, মানে কেবলমাত্র রাজ্যসভা উত্তরটি এখানে সঠিক, নাকি এক ও দুই দুটোই সঠিক, মানে একও সঠিক দুইও সঠিক, নাকি অপশান ডি বলেছে এক দুই তিন তিনটেই সঠিক? কোনটা তোমার মনে হচ্ছে? যে মন্ত্রিসভা নির্বাচন হতে পারে, মন্ত্রীদের নির্বাচন হতে পারে লোকসভায়, রাজ্যসভায়, নাকি তিনটে জায়গায় নির্বাচন হতে পারে? তোমরা কিন্তু এর থেকে কিন্তু এরকম কোশ্চেন কিন্তু তোমরা কনফিউজড হয়ে যাবে যে না আমি কোন উত্তরটা করবো। তোমাকে প্রথমে উত্তর দেখতে হবে যে হ্যাঁ মন্ত্রিসভা নির্বাচন। আমি আগে উত্তরটা বলে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। 21 দাগের সঠিক উত্তর কী হবে? অপশান ডি, মানে এখানে কি বলেছে এক দুই তিন, মানে মন্ত্রিসভা নির্বাচন লোকসভা, রাজ্যসভা, আইনসভা তিনটেতেই কিন্তু হতে পারে। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় যে না লোকসভা এবং রাজ্যসভায় হবে, আইনসভার বাইরে তো হয় না, তাহলে তোমার কিন্তু এই অপশানটা চুজ করতে হবে যে এক আর দুই সঠিক। যদি তোমার মনে হয় যে না শুধু রাজ্যসভায় হয় লোকসভায় তো হয় না, তখন এই অপশানটা চুজ করতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু এরকম টাইপের কোশ্চেন আসলে কিন্তু তোমার কনফিউজড হয়ে যাবে না কি
আমরা অ্যান্সার কীভাবে করব, ঠিক আছে? তো এটাও কিন্তু কভার করে দিলাম। 22 দাগ দেখো কী বলেছে, দক্ষিণ গোলার্ধে সামার সলিস কী বলেছে, সলিস্টিস ঘটে বা উত্তরায়ণ ঘটে কোন সময়? কী বলেছে, দক্ষিণ গোলার্ধে উত্তরায়ণ। দেখো আমরা কোন গোলার্ধে আছি, আমরা কিন্তু আছি উত্তর গোলার্ধে। প্রশ্ন কিন্তু এইভাবে গুলিয়ে দিয়েছে, আমরা আছি উত্তর গোলার্ধে, এখানে কিন্তু বলেছে দক্ষিণ গোলার্ধ, মানে আমাদের বিপরীতটা কিন্তু ওদের হবে। তো সঠিক উত্তর কী হবে? অপশান দেখে নিই, 22শে ডিসেম্বর, 23শে সেপ্টেম্বর, 21শে জুন, 21শে মার্চ। তোমরা সঠিক উত্তরটা জানাও এবং এর সাথে সাথে 22 দাগ বলে আর একটা উত্তর লিখবে যে উত্তর গোলার্ধে কবে উত্তরায়ণ হয়, সেটাও কিন্তু লিখে দেবে। তো সঠিক উত্তর কী হবে? 22শে ডিসেম্বর কিন্তু উত্তরায়ণ হয় দক্ষিণ গোলার্ধে। এটা কিন্তু মাথায় রাখবে, দক্ষিণ গোলার্ধে, উত্তর গোলার্ধে কিন্তু না। উত্তর গোলার্ধে কবে হয় সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আশা করি তোমরা উত্তরটা দিতে পারবে। 23 দাগ বলেছে, কোন ধারা বা আর্টিকেল ভারতের বাকি অংশের থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করে? কোন ধারা বা আর্টিকেল অনুযায়ী জম্মু কাশ্মীরকে ভারতের থেকে আলাদা করা হয়? ধারা 370, ধারা 360, ধারা 268 নাকি ধারা 361? সঠিক উত্তর তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সঠিক উত্তর কী হবে? অপশানে 370 ধারা অনুযায়ী কিন্তু জম্মু কাশ্মীরকে ভারতের বাকি অংশ থেকে আলাদা করা হয়। 0 আওয়ার কি? 0 আওয়ার জিনিসটা কি? যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয়, যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপিত হয়, সকাল ও বিকেলের সেশনের মধ্যবর্তী সময়, নাকি লোকসভায় যখন কোনো অর্থ বিল পেশ করা হয়? অবশ্যই এটা কিন্তু ওই তোমার কিন্তু যে লোকসভা, বিধানসভা বা ওই ধরনের টপিক থেকে কিন্তু কোশ্চেনটা এসেছে। আশা করি বুঝতে পারছো, আইনের দিক থেকে কিন্তু কোশ্চেনটা এসেছে। তো এক্ষেত্রে কী হবে সঠিক উত্তর, তোমরা আশা করি যারা জানো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে ফেলেছো। তো এর সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপিত করা হয় সেই সময়কে কিন্তু বলা হয় 0 আওয়ার, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন 25 নম্বর কোশ্চেন, এবং এই কোশ্চেনটা করার সাথে সাথে কিন্তু আমাদের যে কোশ্চেনের অর্ধেকটা কিন্তু করা হয়ে যাবে। 50টা আছে, যার ভিতরে কিন্তু 25টা আমাদের হয়ে যাবে। নিম্নলিখিত কোন পাথর মার্বেল রূপান্তরিত হয়? কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়, বা কোন পাথরটা পরবর্তীতে রূপান্তরিত হয়ে বা রূপান্তরিত শিলায় পরিণত হয়ে মার্বেল তৈরি হয়? অপশান দেখে নিচ্ছি, গ্রানাইট, চুনাপাথর, পিট নাকি শেল। কোন পাথরটি রূপান্তরিত হয়ে মার্বেল পাথরে রূপান্তরিত হয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর আশা করি প্রত্যেকেই জানো। কী হবে সঠিক উত্তর? গ্রানাইট? একদম না, গ্রানাইট কিন্তু না, সঠিক উত্তর হবে চুনাপাথর। চুনাপাথর কিন্তু মার্বেল পাথরে পরবর্তীতে রূপান্তরিত হয়ে থাকে। 26 দাগের কোশ্চেন, নিম্নলিখিত একটি পূর্ণ নবীকরণযুক্ত শক্তির উৎস নয় কোনটি? নিচের মধ্যে কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? অপশানগুলো আমরা দেখে নিচ্ছি, জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ বা সৌরশক্তি, জ্বালানি কোষ নাকি বায়ুশক্তি। সঠিক উত্তর তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা কিন্তু জানাবে। কী বলেছে? শক্তির উৎস নয় কিন্তু বলেছে। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে জ্বালানি কোষ। জ্বালানি কোষ কিন্তু একসময় শেষ হয়ে যেতে পারে, সুতরাং এটা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস কিন্তু একদমই না। 2020 অলিম্পিক অনুষ্ঠিত হবে, দেখো এটা কিন্তু তোমাদের লাগবে না, কারণ 19-এ পরীক্ষা এসেছিলো তো ওই জন্য 20টা দিয়েছে, তোমরা 24-এ পরীক্ষা দিচ্ছ, সুতরাং 24-এর পরবর্তী অলিম্পিকগুলো কিন্তু তোমাদের একবার দেখে যেতে হবে, ঠিক আছে? নেক্সট বলেছে, সূর্যগ্রহণ ঘটে যখন, কখন ঘটে? পৃথিবী সূর্য চাঁদের মধ্যে আসে, চাঁদ ও সূর্যের মধ্যে সমকোণ উৎপন্ন হয়, নাকি চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে আসে, নাকি সূর্য চাঁদ ও পৃথিবীর মাঝে আসে? কখন, কোন সময় বা কোন পজিশনটা আসলে সূর্যগ্রহণ ঘটে? তো তোমরা আশা করি এটা যদি একটু গেস করো বা যদি একটু মন দিয়ে ভাবো তাহলে কিন্তু উত্তরটা দিতে পারবে। সঠিক উত্তর কী হবে? চাঁদ যখন সূর্য পৃথিবীর মধ্যে আসে, মানে এখানে আমার আছে সূর্য, এখানে আছে আমার পৃথিবী, এবার এই সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ এসেছে, যার ফলে এখান থেকে আমরা সূর্যকে দেখতে পাচ্ছি না, কারণ কি এই যে চাঁদের পিছনেই সূর্যটা ঢাকা পড়ে গেছে, তখনই আমরা নিশ্চয়ই সূর্যগ্রহণটা দেখতে পাবো। গ্রহণ মানে কি? যাতে আমরা দিনের বেলাও সূর্যকে ঢেকে যায় আস্তে আস্তে। তো এটা কিন্তু অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। 29 দা কী বলেছে? বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো কোনটি? নিষ্ক্রিয় গ্যাস যেটা কিন্তু বায়ুমণ্ডলে উপস্থিত আছে। অপশান আছে নাইট্রোজেন, আর্গন, জলীয় বাষ্প, অক্সিজেন। এর মধ্যে কোনটি নিষ্ক্রিয় গ্যাস? আশা করি তোমাদের একদম সহজ প্রশ্ন একটা বলতে পারো যে এর ভিতরে কোনটি নিষ্ক্রিয় গ্যাস, এমনি দেখলে কিন্তু বোঝা যাচ্ছে, বা কিন্তু নোবেল গ্যাসও কিন্তু বলা হয় নিষ্ক্রিয় গ্যাসকে। তো সঠিক উত্তর কী হবে? আর্গনই কিন্তু একমাত্র নিষ্ক্রিয় গ্যাস এখানে আছে অপশানের মধ্যে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন কী বলেছে? সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? একদম ইজি একটা কোশ্চেন, সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? রূপা, সোনা, অ্যালুমিনিয়াম, সোডিয়াম। সঠিক উত্তর কী হবে? সোনা। সোনা কিন্তু একদম নমনীয় ধাতু। সোনাকে একদম পিটিয়ে পাতলা করে
একদম কিন্তু তোমার পাতার মতো বা কাগজের থেকেও পাতলা করা যায়। তোমরা নিশ্চয়ই যে তোমরা গোল্ডেন লিফ এই কথাটা কিন্তু শুনেছো, বা গোল্ডেন পেপার, যেগুলো কিন্তু অনেক দামি দামি মিষ্টির উপরে কিন্তু দেওয়া হয়, সেক্ষেত্রে দেখবে একদম ফিনফিনে পাতার মতো বা একদম কাপড়ের থেকেও কিন্তু পাতলা হয়ে যায় সোনা। ওটা কিন্তু অরিজিনাল 24 ক্যারেট সোনাকে কিন্তু পিটিয়ে পিটিয়ে করা হয়। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে সোনা। পরবর্তী কোশ্চেন দাও কি বলেছে, 31 দাগ, সব নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত? নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত আছে, মানে ঠান্ডা রক্তের প্রাণী? পাখি ও বানর, সাপ ও পাখি, ব্যাঙ ও সাপ, ইঁদুর ও গিরগিট। সঠিক উত্তর কী হবে আশা করি তোমরা গেস করতে পারছো। এর সঠিক উত্তর একদমই ইজি, ব্যাঙ এবং সাপ এরা কিন্তু ঠান্ডা রক্তের প্রাণী। সাপ যদি কেউ স্পর্শ করে থাকো বা ব্যাঙ স্পর্শ করে থাকো, এদের কিন্তু দেহ প্রচুর কিন্তু ঠান্ডা হয়ে থাকে। বা নিশ্চয়ই তোমরা কখনো কখনো শুনেছো যে সাপের গা কিন্তু ভীষণ শীতল হয়। পরবর্তী কোশ্চেন 32 দাগ, দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়, এই প্রক্রিয়ায় জড়িত থাকে কি? পরিশোষণ, অভিস্রাবণ, আস্রাবণ, নাকি ইলেকট্রোফোরেসিস, নাকি ব্যাপন? কোন পদ্ধতির মাধ্যমে কিন্তু ডায়ালিসিস করা হয় কিডনি রোগীদের? ঠিক আছে, সঠিক উত্তর আশা করি তোমরা বলতে পারবে। এর সঠিক উত্তর কী হবে? অপশান ডি, অর্থাৎ ব্যাপন পদ্ধতির মাধ্যমে কিন্তু ডায়ালিসিস করা হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন 33 দাগ, নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম? গ্র্যান্ড স্ল্যাম কোনটি নিচের মধ্যে? উইলম্বডন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, নাকি ইউএস ওপেন? কোনটি কিন্তু গ্র্যান্ড স্ল্যাম বলে অভিহিত করা হয়, বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম? সঠিক উত্তর কী হবে আশা করি তোমরা যারা পারো তারা কিন্তু অবশ্যই উত্তরগুলো কমেন্টও করছো এবং করা উচিত। ঠিক আছে, সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশানে উইলম্বডন কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 34 দাগ, ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়, কোন ভিটামিন সাধারণত মানুষের প্রস্রাবের দ্বারা নির্গমন হয়ে থাকে? অপশান এ দেখতে পাচ্ছ ভিটামিন এ, অপশান বি ভিটামিন ডি, অপশান সি দিয়েছে ভিটামিন সি, আর ডি দিয়েছে এ ও ডি। সঠিক উত্তর কোনটা হবে? যেটা কিন্তু আমাদের প্রস্রাবের মাধ্যমে কিন্তু দেহ থেকে নির্গত হয়। তো এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি এবং ভিটামিন সি, অপশান সি ভিটামিন সি। ঠিক আছে, যেটা কিন্তু আমাদের মূত্রের মাধ্যমে কিন্তু দেহ থেকে বাইরে বেরিয়ে যায়। নেক্সট, বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম কে তৈরি করেছেন? সত্যম শিবম সুন্দরম একটা বিখ্যাত ছবি, সেটা কে তৈরি করেছেন? অপশান দেখে নিচ্ছি, মহেন্দ্রনাথ সিং, নন্দকিশোর শর্মা, তারপরে বলছে শিবনন্দন নাতিয়াল, নাকি রাজ কাপুর? কার তৈরি সত্যম শিবম সুন্দরম ছবিটি? সঠিক উত্তর কী হবে আশা করি তোমরা কমেন্ট এতক্ষণে করে দিয়েছো। এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে শিবনন্দন নাতিয়াল, তিনি কিন্তু সত্যম শিবম সুন্দরম এই বিখ্যাত ছবিটি কিন্তু তৈরি করেছিলেন। পরবর্তী কোশ্চেন 36 দাগের কোশ্চেন, নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় বলেছে? হিমাচল প্রদেশে কিন্তু বিভিন্ন রকম এবং সব রাজ্যের কিন্তু বিভিন্ন রকম লোকনৃত্য আছে, এর ভিতরে বলেছে কোনটি হিমাচল প্রদেশের নয়। আমাদের স্ট্যাটিক জিকের নোটে কিন্তু এগুলো সুন্দরভাবে করানো আছে, যে কোন লোকনৃত্য কোথাকার কোথাকার বা কোনগুলো কোথাকার না, সব কিন্তু সুন্দরভাবে করানো আছে। যারা পড়ছো তারা কিন্তু এটা অবশ্যই অ্যান্সার করবে। তো সঠিক উত্তর জানার আগে আমরা অপশানগুলো দেখে নিই, ধমন, ছাপেলি, মহাথু, নাকি ঢাকনি? কোনটি কিন্তু হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে অপশান ডি, ঢাকনি ইজ দ্য রাইট অ্যান্সার। ঢাকনি কিন্তু বা ঢাকুনি এটা কিন্তু হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়। ঠিক আছে, 37 দাগের কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, অপশান এ সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু। এটা কিন্তু একদম ইজি এবং একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, পারা উচিত এটা প্রত্যেকেরই, যে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? আমরা প্রত্যেকে জানি সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু ছিলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে? এই যে অপশানগুলো দিয়েছে এর মধ্যে সবথেকে বেশি ক্যালসিয়াম কোনটাতে থাকে? বাজরা, ভুট্টা, জোয়ার, নাকি গম? কোনটাতে সবথেকে বেশি ক্যালসিয়াম থাকে? তো সঠিক উত্তর কী হবে আশা করি উত্তরটা তোমরা এতক্ষণে হয়তো উত্তরটা দিয়ে ফেলেছো। এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি, অর্থাৎ ভুট্টায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম থাকে। নেক্সট 39 দাগের কোশ্চেন, আর বেশি কোশ্চেন আমাদের হাতে বেঁচে নেই। সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? সূর্যের যে শক্তিটা বাইরে বেরিয়ে আসে তার জন্য কোনটি দায়ী? ফিউশন বা বিভাজন, ফিউশন বা সংযোজন, রাসায়নিক ভাঙন, নাকি মহাকর্ষীয় সংকোচন? কোন জিনিসের ফলে বা কোন কারণের ফলে সূর্যের শক্তি মুক্তি হয়? সঠিক উত্তর কী হবে? অপশান বি, ফিউশন বা সংযোজনের ফলে কিন্তু সূর্যের ভিতরের যে শক্তি সেটা কিন্তু মুক্তি পায়। 40 দাগের কোশ্চেন, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো, যে কোন বিবৃতিগুলো বিবেচনা করে দেখতে হবে যে কোনটি সঠিক। প্রথমে দেখো কী বলেছে, এক দাগে বলেছে 2G বর্ণালী বা 2G স্পেকট্রাম 30 থেকে 200
কিলোহার্টজ বার্ডউইথ ব্যবহার করে। সেকেন্ড কি বলেছে, 3G বর্ণালী 15 থেকে 20 মেগাহার্টজ বার্ডউইথ ব্যবহার করে। 3 নম্বর কি বলেছে, 4G বর্ণালী বা 4G স্পেকট্রাম অন্তত 40 মেগাহার্টজ ব্যান্ডউইথ ব্যবহার করে। এর ভিতরে বলেছে কোনগুলি সঠিক, একটাও সঠিক হতে পারে বা অনেকগুলো সঠিক হতে পারে, সেজন্য বলেছে কোনটি বা কোনগুলি সঠিক। এ অপশানে কি বলেছে, সবগুলি সঠিক মানে উপরে 3টি সঠিক। বি বলেছে 1 আর 2 দাগ সঠিক। সি বলেছে 2 এবং 3 দাগ সঠিক। এবার ডি বলেছে কেবলমাত্র 3 দাগটা সঠিক। তোমাদের কি মনে হচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবে যে কোনটা কোনটা সঠিক। 1 2 3 তিনটে সঠিক, 1 2 সঠিক, 2 3 সঠিক, নাকি শুধুমাত্র 3টা সঠিক। তোমাদের যেটা মনে হচ্ছে কমেন্টে জানাবে এবং আমি উত্তরটা বলে দিচ্ছি। এখানে কিন্তু হয়ে যাবে এর কিন্তু সবগুলোই সঠিক। ঠিক আছে, সব কথাগুলোই কিন্তু এখানে সঠিক দিয়েছে। ভুল করে একটু মিস্টেক করে এদিক ওদিক করে দিলে তোমরা কিন্তু এইগুলো কনফিউজড হয়ে যাবে। সুতরাং এই কোশ্চেনগুলো যদি তুমি একেবারে কনফার্ম না থাকো তাহলে কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করবে না, ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। এবং জানলে কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবে। 41 কী বলেছে, একটি পালক, একটি কাঠের বল ও একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয়। মানে একটি পালক নিয়েছি, একটি কাঠের বল নিয়েছি, একটা লোহা ইস্পাতের বল নিয়েছি, তিনটেকে শূন্যস্থানে একই জায়গা থেকে যদি আমরা ছেড়ে দিই তাহলে সবার আগে কে নিচে আসবে। অপশান এ বলেছে একটি কাঠের বল, একটি পালক, একটি ইস্পাতের বল, নাকি সবগুলি সমান দ্রুততায় সাথে নিচে নামবে। তোমাদের কোনটা মনে হচ্ছে? এটা কিন্তু তোমরা ছোটোবেলায় কিন্তু পড়েছো। সঠিক উত্তর কী হবে, শূন্যস্থানে যদি আমরা কোনো কিছুকে ফেলি তার ওজন ম্যাটার করে না, সেটা মানে ভারী নাকি যদি আকার সমান হয় সেটা খুব ভারী বা খুব হালকা, সেটা কিন্তু কোনো সময় ম্যাটার করে না, সবগুলোই কিন্তু সমান দ্রুততার সাথে কিন্তু নিচে নামে। ঠিক আছে, বা সমদ্রুতি সম্পন্ন হয়। 42 কী বলেছে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয়, ভারতীয় রিজার্ভ ব্যাংকের যে প্রধান তাকে কি বলা হয়, প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালক, চিফ ব্যাংকিং অফিসার, নাকি উপরের কোনোটিই নয়। ঠিক আছে, এর সাথে সাথে তোমরা ইংলিশ অপশানগুলো দেখে নেবে যদি বাংলা অপশানে ভালোভাবে বুঝতে না পাও। চিফ এক্সিকিউটিভ অফিসার, ম্যানেজিং ডিরেক্টর বা এমডি, চিফ ব্যাংকিং অফিসার, নাকি নানা পাবক বা উপরে কোনোটিই নয়। যেগুলোর বাংলা টার্ম বুঝতে পারবে না তার জন্য কিন্তু ইংরেজি তোমাদেরকে খুব ভালোভাবে কিন্তু হেল্প করে দেবে। তো এর সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ উপরে কোনোটিই নয়। রিজার্ভ ব্যাংকের প্রধানকে কিন্তু এগুলো কিছুই বলা হয় না। কি বলা হয় যদি কেউ জানো কমেন্ট করবে। এবছর যেরকম দিয়েছিল এখানে অপশান দেয়নি, নেক্সট ইয়ারে কিন্তু এরকম বা এবারের পরীক্ষায় কিন্তু এমন দিতে পারে যে কী বলা হয় অপশানে দিয়ে দিল। সুতরাং কী বলা হয় তোমরা নিজে জেনে আমাকে জানাও, কমেন্ট করো, তাহলে বুঝবো যে না তোমাদের ভিতরে পড়ার কতটা ক্যাপাসিটি আছে। তোমরা জাস্ট শুনে নিলে ভুলে যাবে, নিজের একটু রিসার্চ করো, গুগল করো, সব কিছু জানতে পারবে। পরবর্তী কোশ্চেন 43 নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির মধ্যে একটি জনপ্রিয় প্রোগ্রাম। ঠিক আছে, অপশানগুলো আমরা দেখে নেব। কোবল, জাভা, বেসিক, নাকি অ্যাসেম্বলার, কোনটি একটা গুরুত্বপূর্ণ জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য। ঠিক আছে, আশা করি কম্পিউটার থেকে এই কোশ্চেনটা কিন্তু দিয়েছে। আশা করি তোমরা যারা কম্পিউটার সম্পর্কে পড়েছো তারা কিন্তু ইজিলি কিন্তু দিতে পারবে যে না জাভা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভাষা। JAVA জাভা, জাভা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সুতরাং এই জাভা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। 44 কী হবে, ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি। ভেরি ভেরি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আমরাও কিন্তু অনেকবার প্র্যাকটিসে তোমাদেরকে করিয়েছি যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি। INTUC প্রথমটা বলেছে, বা এই দিকে অপশানটা দেখতে পাচ্ছ তাহলে ভালো হবে, CITU, AITUC, নাকি BMS। সঠিক উত্তর কী হবে, তোমরা আশা করি উত্তরটা বলতে পেরেছো বা জানতে পেরেছো। সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি, অর্থাৎ AITUC। এটা কিন্তু অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কমিশন বা এরকম কিছু একটা আছে, অল ইন্ডিয়া ট্রেড। ঠিক আছে, তো এটা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কী বলেছে, 45 কৃষি গবেষণাগার ভারতের পরিষদ কোথায় অবস্থিত। কৃষি গবেষণাগার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত, দেরাদুন, হায়দ্রাবাদ, নয়াদিল্লি, ইটাগড়। এটা সব থেকে সহজ কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন বলতে পারো। তো সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর কিন্তু তোমরা অনেকেই কিন্তু এটা ভুল করে অপশানে দেরাদুন দিয়ে ফেলো, দেরাদুন কিন্তু হবে না। সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর কিন্তু হবে নিউ দিল্লি বা নয়াদিল্লি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। নয়াদিল্লি কিন্তু কৃষি গবেষণাগার পরিষদ কিন্তু এখানে বলেছে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। পরবর্তী কোশ্চেন, বিশ্বের বৃহত্তম ফুল হলো, বিশ্বের বৃহত্তম, বিশ্বের ক্ষুদ্রতম, বিশ্বের উচ্চতম, দীর্ঘতম, নিম্নতম। এখান থেকে কিন্তু ভীষণ কোশ্চেন আসে, একটা দুটো কোশ্চেন এখান থেকে পাবেই পাবে। এবং আমাদের যে স্ট্যাটিক জিকে নোট সেখানে কিন্তু এগুলো সুন্দরভাবে করানো আছে, তোমরা কিন্তু সেখান থেকে ভালোভাবে দেখে নেবে। তো বিশ্বের বৃহত্তম ফুল কোনটি, পদ্ম ফুল, র্যাফেলেসিয়া ফুল,
র্যাফলেসিয়া ফুল নাকি জায়ান্ট ক্যাকটাস নাকি উপরে কোনোটিই নয়? সঠিক উত্তর কী মনে হচ্ছে তোমাদের? তোমরা যদি জেনে থাকো কমেন্ট করবে, যদি না জেনে থাকো গেস করবে যে কোনটা সঠিক উত্তর। সঠিক উত্তর কী হবে? অপশান বি, র্যাফলেসিয়া কিন্তু বিশ্বের বৃহত্তম ফুল। গুগল করে ফুলের ছবিটা একটু দেখে নেবে। পাবলিক সেক্টরের বিলগ্নীকরণকে বলা হয়? পাবলিক সেক্টরের বিলগ্নীকরণকে কি বলা হয়? উদারীকরণ, বিশ্বায়ন, শিল্পায়ন নাকি ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশন? কোনটা বলা হয়? লাইবারাইজেশন, গ্লোবালাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নাকি প্রাইভেটালাইজেশন? ঠিক আছে, তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই সঠিক উত্তরটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আশা করি ভিডিওটা যারা এত সময় দিয়ে এতটা ডেডিকেশন দিয়ে শেষ পর্যন্ত দেখেছো তারা নিশ্চয়ই ভালো রকম প্র্যাকটিস করেছো, ভালো প্রিপারেশন তোমাদের আছে এবং আশা করছি তোমাদের পরীক্ষা অনেকটা ভালো হবে। আমি কথাগুলো প্রথমে বলিনি, কারণ ভিডিও যারা শেষ পর্যন্ত দেখবে এই যে মোটিভেশন কিন্তু তারাই পাবে। তোমরা ভালোভাবে পড়েছো বলেই তোমাদের ভিতরে কিন্তু এই ইন্টারেস্টটা ছিল, যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখি কোন কোন কোশ্চেন কোন কোন জায়গা থেকে এসেছিলো একবার শেষ মতো দেখে যায়। তো সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান ডি, ব্যক্তিগতকরণ। পাবলিক সেক্টরের বিলগ্নীকরণকে কিন্তু প্রাইভেটাইজেশন বা ব্যক্তিগতকরণ কিন্তু বলা হয়ে থাকে। একদম শেষের দিকে চলে এসেছি। কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয়? লোকসভার স্পিকার কাদের দ্বারা নির্বাচিত হয়? কারা লোকসভার স্পিকারকে মানে নির্বাচন করে? পার্লামেন্টের সকল সদস্য দ্বারা, জনগণ দ্বারা, নাকি লোকসভার সমস্ত সদস্য দ্বারা, নাকি লোকসভায় সংখ্যাগুরু সংখ্যাযুক্ত পার্টির সদস্য দ্বারা, মানে যারা বেশি ভোটে জিতে আছে, কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয়ে থাকে? সঠিক উত্তর কী হবে? লোকসভার সমস্ত সদস্য দ্বারা কিন্তু লোকসভার স্পিকার নির্বাচিত হয়ে থাকে। 39 দাগ, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও বার্ষিক কার্যকরী হওয়ার সাল হয়? পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কিন্তু ভালোভাবে দেখে যাবে, ঠিক আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তো বলেছে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল কোন সালে শুরু হয় এবং কার্যকরী হয়? 1955, 1951, 1960, 1965? সঠিক উত্তর কী হবে? আশা করি তোমরা কমেন্ট করে ফেলেছো বা গেস করে ফেলেছো। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি, 1951। 1951 সালে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় এবং কার্যকর করা হয়। আজকের শেষ কোশ্চেন এবং বেসিক্যালি 2019 সালের ফুড এসআই পরীক্ষার জিকে পার্টের শেষ কোশ্চেন। সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন কে? ভারতের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি, নাকি প্রধানমন্ত্রী? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি, রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে শপথ নেন, সেটা কিন্তু পরিচালনা করেন রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি। রাষ্ট্রপতি নিজেও করতে পারেন এবং তিনি কাউকে বলতে পারেন যে না আমি এনার উপর দায়ভারটা দিয়েছি, ইনি করে দিক, ঠিক আছে। তো হয়ে যাবে কিন্তু অপশান সি সঠিক উত্তর। তো 50টি কোশ্চেন তোমাদের কমপ্লিট হয়েছে। 2019 সালের সম্পূর্ণ কোশ্চেন তোমাদের সঠিকভাবে তোমাদেরকে জানিয়েছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। একটা কথা বলছি, তোমরা যদি এরও আগের প্রিভিয়াস ইয়ারগুলো যদি ভিডিও প্রয়োজন হয় আমাদেরকে বলতে পারো, বা WBPSCর অন্যান্য পরীক্ষা যেগুলো হয় তার রিলেটেড কোশ্চেন কেমন আছে, জিকের কোশ্চেন তোমরা যদি জানতে চাও একবার কমেন্ট করবে, আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবে। এবং যদি মনে করো তোমাদের জন্য সম্পূর্ণ লাইভ সেশন করব, যাতে করে তোমার এবং আমার ভেতরে একটা ডিসকাশন হয়, একটা ভালো ডিসকাশন এবং ভালো কোশ্চেন অ্যান্সারের মধ্যে দিয়ে কিন্তু আমরা যেতে পারি, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। 50টা কোশ্চেন তোমাদের জন্য সম্পূর্ণ কমপ্লিট করেছি। ভালো করে প্রিপারেশান নাও, ফুডেসের পরীক্ষা তোমাদের ভালো হবে। এবং অবশ্যই স্ট্যাটিক পার্টটা ভালো করে দেখে যাবে, ম্যাথের ভিডিওটা দেখে যাবে যে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি বেশি কোশ্চেন আসছে, আমরা কিন্তু তোমাদের জন্য ভিডিও করে দিয়েছি, ডেসক্রিপশানে সেই লিঙ্ক পেয়ে যাবে। তো সেই ভিডিওটাও কিন্তু সম্পূর্ণ দেখে যাবে, যাতে করে তোমাদের প্র্যাকটিসটা এই শেষ মুহূর্তের প্র্যাকটিসটা কিন্তু যথেষ্টভাবে ভালো হয়, ঠিক আছে। পরবর্তী ভিডিও দেখা হবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।